২০০৭ সাল ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের শান্ত অথচ গর্বিত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতে সমৃদ্ধ ইতিহাস, শান্ত ছোট ছোট শহর আর দৃঢ় কমিউনিটির জন্য পরিচিত এই জায়গাটি। ভেঙ্কাটাকা প্রসাদ ভিয়াস ও তার স্ত্রী চেন্নুলতা পুনুরু বড় স্বপ্ন আর আশায় ভরা মন নিয়ে ভারত ছেড়ে পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। নতুন দেশে পা রাখার পর তাদের মনে হয়েছিল যেন এক মিষ্টি আর জাদুকরী সম্ভাবনার দুনিয়ায় প্রবেশ করেছেন। তারা বসবাসের জন্য বেছে নেন পেনসিলভেনিয়ার একটি শান্ত ছোট্ট শহর থিং অফ কুশন। সেখানে জীবন চলত ধীর আর স্থির গতিতে। স্বামী স্ত্রী দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। ব্যস্ততা থাকলেও তারা ছিলেন সুখী, একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর। তাদের অ্যাপার্টমেন্টটি ছিল সাধারণ কিন্তু বন্ধুসুলভ এক কমপ্লেক্সে, যেখানে আরও অনেক ভারতীয় পরিবার বাস করত। ধীরে ধীরে প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, একসঙ্গে খাবার ভাগ করে নেওয়া, গল্প করা আর এক ধরনের আপন কমিউনিটি গড়ে ওঠা, যা তাদের নিজের দেশের কথা মনে করিয়ে দিত। এরপর এলো জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। জানুয়ারির ২ তারিখে তাদের জীবন চিরতরে বদলে গেল। ভিয়াস পরিবারের ঘরে জন্ম নিল এক কন্যা শিশু। তার নাম রাখা হল সানভি। সে ছিল তাদের প্রথম সন্তান, তাদের জীবনের আলো। সানভির ছিল বড় কৌতূহলী চোখ, নরম কালো চুল আর এমন এক হাসি ছিল যা মুহূর্তেই মন গলিয়ে দিত। সে তাদের ঘরে এনে দিল এক নতুন রকম সুখ, যা প্রতিটি দিনকে করে তুলত বিশেষ। অন্যদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের প্রসাম জেলায় থাকা ভেঙ্কাটাকা প্রসাদ ভিয়াসের বাবা মাও আনন্দে ভরে উঠেছিলেন। তারা এখনও নাতনিকে দেখেননি, কিন্তু কবে তাকে কোলে নিয়ে আদর করবেন সেই দিনের অপেক্ষায় দিন গুনছিলেন। সাগর পেরিয়ে তারা পাঠাতেন আশীর্বাদ আর প্রার্থনা। স্বপ্ন দেখতেন ছোট্ট সানভিকে প্রথমবার দেখার। পরিবারের প্রথম নাতনি হিসেবে সানভি জেনে সবার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। অবশেষে ভিজিটার ভিসা পাওয়ার পর ২০১২ সালের জুলাই মাসে সানভির দিদা সত্যবতী ও ঠাকুরদা আনন্দের সঙ্গে উড়ে এলেন পেনসিলভেনিয়ায়। তার আগমনে ভেঙ্কাটা আর চেন্নুলতার জীবন অনেক সহজ হয়ে গেল। তিনি স্নেহভরে সানভির যত্ন নিতেন, রান্না করতেন সুস্বাদু খাবার। তার উপস্থিতিতে ঘর ভরে উঠেছিল উষ্ণতা আর ভালোবাসায়। সেই সময় চেন্নুলতার জন্মদিনও বড় আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। অ্যাপার্টমেন্টের প্রতিবেশীরাও সেই আনন্দে সামিল হন। হাসি, গল্প আর ভালোবাসায় ভরে উঠেছিল পুরো পরিবেশ, একটি প্রবাসী পরিবারের ছোট্ট সুখের পৃথিবী। পরে সত্যবতীর স্বামী ভারতে ফিরে গেলেও তিনি থেকে যান আমেরিকায়। তার পরিকল্পনা ছিল ২০১৩ সালের জানুয়ারিতে দেশে ফেরার। কিন্তু ২০১২ সালের ২২ অক্টোবর সোমবার সেই দিনটি সবকিছু বদলে দিল। সেদিন সন্ধ্যায় ভেঙ্কাটা ও চেন্নুলতা বাড়ি ফিরতেই অদ্ভুত কিছু অনুভব করলেন। ঘরের সেই চেনা হাসি, শিশুর খিলখিল শব্দ কিছুই নেই, চারদিক নিস্তব্ধ। দরজা খুলে ভেতরে ঢুকতেই তারা দেখলেন ৬১ বছর বয়সী সত্যবতী রান্নাঘরের মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন। দৌড়ে কাছে গিয়ে তাদের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাই সত্যি হল, সত্যবতী আর বেঁচে নেই। তার গলা কাটা, শাড়ি রক্তে ভেজা। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য ও হৃদয় বিদারক। যে মানুষটি এতদিন তাদের সংসার আর ছোট্ট শিশুটির যত্ন নিয়েছিলেন, তিনি আজ প্রাণহীন হয়ে পড়ে আছেন। শোক আর আতঙ্কের মাঝেও সামান্য আশায় ভর করে ভেঙ্কাটা দ্রুত জরুরি পরিষেবায় ফোন করেন এবং পুলিশকে খবর দেন। এরপর দুজনে বাড়ির প্রতিটি কোণায় ছুটে ছুটে খুঁজতে থাকেন তাদের ছোট মেয়ে সানভিকে, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। শিশুটি নিখোঁজ। মুহূর্তের মধ্যে যেন তাদের পুরো পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। একদিকে নিথর পড়ে আছেন স্নেহময়ী মা, অন্যদিকে প্রিয় কন্যা উধাও, কোনো চিহ্ন নেই। কিন্তু আসল প্রশ্ন হল, এর পেছনে কে এবং কেন? এই ঘটনা প্রমাণ করে নিজের ঘরের ভেতর লুকিয়ে থাকা শত্রুও কখনো কখনো বাইরের যে কোনো বিপদের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। এমন এক গল্প যা শুনলে শিউরে উঠতে হয়, এমন এক মামলা যেখানে প্রথমবারের মতো একজন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমেরিকান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
কর্মকর্তারা অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পর ভেঙ্কটের চোখ পড়ে একটি অদ্ভুত চিঠির ওপর, একটি মুক্তিপণের চিঠি। চিঠিতে লেখা ছিল, শিবা, তোমার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। যদি পুলিশে যাও তাকে টুকরো টুকরো করে ফেলা হবে। যদি কাউকে কিছু বলো তার দেহের অংশ এই বাড়ির চারপাশে পাওয়া যাবে। আমরা প্রতি সেকেন্ডে তোমাদের ওপর নজর রাখছি। তোমরা যে ফোন বা বার্তা পাঠাচ্ছ সব দেখা হচ্ছে। যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও আমাদের কথা মতো চলতে হবে। আজ রাতের মধ্যেই আমাদের $50,000 চাই। তোমার স্ত্রী লতাকে নিয়ে একটি নির্জন জায়গায় আসবে। যদি তোমার সঙ্গে লতা ছাড়া অন্য কাউকে দেখি তোমার মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যাবে। এটা কোনো মজা নয়। তোমাকে তোমার মেয়ের আর তোমার 5 মাসের কঠোর পরিশ্রমে উপার্জিত টাকার মধ্যে একটাকে বেছে নিতে হবে। আজ রাত 8টার মধ্যে তোমাদের স্পোর্টস কমপ্লেক্সের সামনের দিকে $50,000 নগদ নিয়ে আসবে। আমাদের লোক টাকা নিয়ে নিলে আমরা ফোন করে জানিয়ে দেব কোথায় তোমার সন্তানকে পাবে। কেউ যদি চালাকি করার চেষ্টা করে তবে তোমার মেয়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী থাকবে। ঠিক রাত 8টার মধ্যে টাকা প্রস্তুত রাখতে হবে। কোনো অজুহাত নয়, কোনো দেরি নয়। আর মনে রেখো, তোমার মেয়ে সকাল থেকে না খেয়ে আছে। চিঠিটি পড়ে ভেঙ্কটা ও চেন্নুলতার মনে হলো যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ছোট্ট সানভি কি অবস্থায় আছে? অপহরণকারীরা কি তাকে খেতে দিচ্ছে? ঠিকমতো দেখাশোনা করছে তো? পুলিশ বাড়ির প্রতিটি কোণা তল্লাশি করে প্রথম চিঠির মতো আরও 10টি নোট খুঁজে পায়। ভয়ঙ্কর বার্তাগুলো অ্যাপার্টমেন্টের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ছিল। একই সময় সাদা পোশাকের পুলিশ সদস্যরা স্পোর্টস কমপ্লেক্সের সামনের দিকে নিজেদের অবস্থান নেন, আর চেন্নুলতা গাড়ির পার্কিং লটে নগদ টাকা হাতে অপেক্ষা করতে থাকেন। রাত 8টা বাজল, কেউ এলো না। তারপর 9টা, তারপর 10টা, তবুও কেউ টাকা নিতে এলো না। মনে হলো অপহরণকারীরা হয় ভয় পেয়ে গেছে, নয়তো তাদের পরিকল্পনা বদলেছে। এদিকে পুলিশ দল এবং স্বয়ংসেবকদের আশপাশের এলাকায় পাঠানো হয় ছোট্ট সানভির খোঁজে। অফিসাররা আশপাশের প্রতিটি অ্যাপার্টমেন্টে গিয়ে দরজায় কড়া নাড়েন। বিল্ডিংয়ের বাসিন্দারাও বাইরে জড়ো হতে শুরু করেন, যে যেভাবে পারে সাহায্য করার জন্য। এলাকায় বসবাসকারী ভারতীয় অধ্যাপকেরা খাবার তৈরি করে পরিবারটির কাছে পাঠান। কঠিন সময়ে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বিল্ডিংয়ের এক বাসিন্দা রঘুনান ইয়ান্দুরি, যিনি পরিবারের বন্ধু হিসাবে পরিচিত ছিলেন, বিশেষভাবে পাশে দাঁড়ান। তিনি নিজের অফিসের প্রিন্টার ব্যবহার করে 200-র বেশি নিখোঁজ শিশুর পোস্টার ছাপিয়ে আশপাশের এলাকায় বিলি করেন। সত্যবতীর নৃশংস খুন এবং ছোট্ট সানভির হঠাৎ অপহরণ ভেঙ্কাটা ও চেন্নুলতার পৃথিবী সম্পূর্ণ ভেঙে দেয়। তারা ভেতর থেকে চুরমার হয়ে গিয়েছিলেন। এক মুহূর্ত আগে ছিল আশার আলো, পরের মুহূর্তেই শুধুই ভয় আর অনিশ্চয়তা। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে, ভারী হয়ে, কিন্তু সানভির কোনো খবর মিলছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অপহরণকারী প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট স্থানের কাছেও আসেনি। সবকিছু যেন এক অদ্ভুত অন্ধকার রহস্যে ঢেকে যাচ্ছিল। নিস্তব্ধতাটা ছিল ভয়ঙ্কর। মা বাবা এক মুহূর্তের জন্যও তাদের ছোট্ট মেয়ের কথা ভাবা বন্ধ করতে পারছিলেন না। সানভি কি নিরাপদে আছে? সে কি খুব ভয় পেয়ে গেছে? তারিখ ছিল বুধবার, 24 অক্টোবর 2012। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতা আরও বেড়ে যায়। আরও অফিসার যোগ দেন তদন্তে, স্থানীয় মানুষও এগিয়ে আসেন সাহায্যের জন্য। মুম্বাইয়ের শহর থেকে শুরু করে পেনসিলভেনিয়ার রাস্তায় রাস্তায় মানুষ ছোট্ট সানভির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করতে থাকেন। পেনসিলভেনিয়ার ভারতীয় সম্প্রদায়ও একজোট হয়ে দাঁড়ায়। তারা অর্থ সংগ্রহ করে শিশুটি বা সন্দেহভাজন গাড়ি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে $50,000 পুরস্কার ঘোষণা করেন। এরপর সামনে আসে এক চমকপ্রদ সূত্র। পুলিশ যখন মুক্তিপণের একটি চিঠি ভালো করে পরীক্ষা করছিল, তখন তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। চিঠিতে ভেঙ্কাটা ও চেন্নুলতার আসল নাম ব্যবহার করা হয়নি, বরং তাদের ডাকনাম লেখা ছিল। এই তথ্য পরিবারকে স্তম্ভিত করে দেয় এবং পুলিশের সন্দেহ আরও গভীর হয়, কারণ এই ডাকনামগুলো কেবল খুব ঘনিষ্ঠ কেউই জানত। চিঠিতে সে সানভির মা লতার নাম উল্লেখ করে লিখেছিল টাকা যেন ওই নির্দিষ্ট স্থানে পাঠানো হয়, কিন্তু লতা নামে চেন্নুলতাকে খুব অল্প কয়েকজন ঘনিষ্ঠ মানুষই ডাকতেন। চিঠিতে আরও একটি নাম ছিল শিবা। মুক্তিপণের চিঠির প্রথম শব্দই ছিল শিবা। জিজ্ঞাসাবাদের সময় ভেঙ্কাটা ভেন্না তদন্তকারীদের জানান তার পূর্ণ নাম ভেঙ্কাটা কোন্ডা শিবা প্রসাদ ভেন্না। তার কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা তাকে শিবা বলে ডাকেন। এরপর তদন্তকারীরা দম্পতিকে অনুরোধ করেন এমন ব্যক্তিদের নামের একটি তালিকা দিতে যারা লতা এবং শিবা
এই দুটি নাম সম্পর্কে জানতেন। পুলিশ যখন সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকা ও সূত্র নিয়ে কাজ করছে, ঠিক তখনই কন্ট্রোল রুমে একটি জরুরি ফোন আসে। ফোনটি আসে সেই একই অ্যাপার্টমেন্ট ভবনের একটি জিম থেকে, যেখানে ভেঙ্কাটা ও তার পরিবার থাকতেন। ফোন করা ব্যক্তি জিমের একজন কর্মী। তার কণ্ঠে ছিল আতঙ্ক আর তাড়াহুড়ো। তিনি জানান, চেক ইন কাউন্টারের কাছে একটি নীল রঙের ব্যাগ পড়ে আছে। কেউ সেটি দাবি করেনি। ব্যাগটি কোনো জিম সদস্যের বলে মনে হচ্ছে না। কিছু একটা অস্বাভাবিক লাগছে। তিনি দ্রুত পুলিশকে এসে ব্যাগটি পরীক্ষা করতে অনুরোধ করেন। অল্প সময়ের মধ্যেই পুলিশ জিমে পৌঁছে যায়। তারা নীল ব্যাগটি হাতে নিয়ে সতর্কভাবে পরীক্ষা শুরু করে। ধীরে ধীরে ব্যাগের চেন খোলা হলো। ভেতরে যা দেখা গেল তা দেখে অফিসাররা মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন শরীরের সব রক্ত সরে গেছে। ব্যাগের ভেতরে ছিল ছোট্ট সানভির নিথর দেহ, ভেঙ্কাটা ও চেন্নুলতার আদরের মেয়ে। তার সঙ্গে ছিল কয়েকটি ছোট জামা কাপড় আর ব্যক্তিগত জিনিস, সবকিছু শক্ত করে গুঁজে রাখা সেই ব্যাগের ভেতর। পুলিশ দ্রুত এই ভয়াবহ খবরটি ভেঙ্কাটা ও চেন্নুলতাকে জানায়। সত্যবতীর মৃত্যুর পর যে পরিবারটি ইতিমধ্যেই ভেঙে পড়েছিল, এবার তাদের পৃথিবীর সম্পূর্ণ ধসে পড়ল। তাদের একমাত্র কন্যা আর নেই, একটি ছোট্ট শিশু যে কখনো কারো ক্ষতি করেনি, যার কোনো শত্রু ছিল না, তাকে এত নির্মমভাবে কেড়ে নেওয়া হলো। এই নিষ্ঠুরতার কোনো ভাষা নেই, কোনো ব্যাখ্যা নেই। নীল ব্যাগটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হলো। কিছু সময় পর পোস্টমর্টেম রিপোর্ট এলো। রিপোর্টে লেখা ছিল, সানভির মৃত্যু হয়েছে শ্বাসরোধে। সে শ্বাস নিতে পারেনি। শক্ত করে বন্ধ করা ব্যাগের ভেতরে কোনো বাতাস ছিল না। শোকাহত বাবা মায়ের কাছে আর কিছুই অর্থপূর্ণ লাগছিল না। প্রথমে মা, তারপর তাদের আদরের মেয়ে, যেন একের পর এক দুঃস্বপ্ন। কিন্তু পুলিশ থেমে থাকেনি। তারা দৃঢ় ছিল, মনোযোগী ছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, কে এমন কাজ করতে পারে? কে একটি পরিবারের ঘরে ঢুকে তাদের শিশুকে অপহরণ করে এভাবে হত্যা করতে পারে? পুলিশ প্রতিজ্ঞা করল, এই নৃশংস অপরাধীর খোঁজ না পাওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। তদন্তকারীরা পুরো বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ আবার খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নিল। এখন তাদের হাতে একটি স্পষ্ট সূত্র ছিল, নীল ব্যাগ। তারা দেখতে চাইল, কেউ কি সেই ধরনের ব্যাগ নিয়ে জিমে বা বিল্ডিংয়ে ঢুকেছে বা বেরিয়েছে কিনা। তাই ফুটেজ ধীরে ধীরে ফ্রেম বাই ফ্রেম দেখা শুরু হলো। এবং তারপর এলো বড় সাফল্য। ভিডিওর এক অংশে দেখা গেল, এক ব্যক্তি বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে, তার হাতে একটি নীল ব্যাগ, ঠিক সেই রকম যেটি জিমে পাওয়া গিয়েছিল। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পুলিশ ভিডিও থেকে পরিষ্কার ছবি বের করে শোকাহত দম্পতির কাছে পাঠায়, জিজ্ঞেস করে তারা কি এই মানুষটিকে চেনেন। দম্পতি এক মুহূর্ত দেরি করেননি উত্তর দিতে। সিসিটিভি ফুটেজে দেখা সে ব্যক্তি ছিল রঘুনন্দন ইয়ান্ডামোরি। নামটি হয়তো মনে আছে, এর আগে তার কথা উল্লেখ করা হয়েছিল। যখন তদন্তকারীরা দম্পতিকে অনুরোধ করেন এমন ব্যক্তিদের নামের একটি তালিকা দিতে যারা লতা এবং শিবা এই দুটি নাম সম্পর্কে জানতেন, সেই তালিকায় রঘুনন্দনের নামও ছিল। রঘুনন্দন কোনো অপরিচিত ব্যক্তি ছিল না। সে একই বিল্ডিংয়ে থাকত, ভেঙ্কাটা ও চেন্নুলতার পরিবারের কাছাকাছি। শুধু তাই নয়, তাদের পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্কও ছিল। যখন ছোট্ট সানভি নিখোঁজ হয়, তখন রঘুনন্দন এমন আচরণ করেছিল যেন সে পাশে আছে, সহানুভূতি দেখিয়েছে, সাহায্যের ভান করেছে, সবচেয়ে কঠিন সময়ে সমর্থনের নাটক করেছে। রঘুনন্দন মূলত ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেকের মতো সেও ভালো ভবিষ্যতের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। সে আইটি ক্ষেত্রে কাজ করত এবং বহুদিন ধরেই ভেঙ্কাটা পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই ঘনিষ্ঠ পরিচিত মানুষটি কি তবে সেই নৃশংস অপরাধের পেছনে? সে প্রায়ই তাদের সঙ্গে কথা বলতো, বাড়িতে যেত এবং ধীরে ধীরে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। কিন্তু এখন সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। পুলিশ আর দেরি করেনি। তার পরিচয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সরাসরি তার কাছে যায়, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। শুরুতে রঘুনন্দন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। সে সব কিছু অস্বীকার করে, বলে পুলিশ কি বলছে সে কিছুই জানে না। কিন্তু পুলিশেরও নিজস্ব কৌশল ছিল।
যখন তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখানো হলো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে নীল ব্যাগ হাতে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তার শান্ত মুখের ভাব বদলে যেতে শুরু করল। একে একে তার মিথ্যেগুলো ভেঙে পড়তে লাগল। অবশেষে বারবার জিজ্ঞাসাবাদের পর রঘুনন্দন ভেঙে পড়ে, আর এরপর সে যা বলল তা ছিল ভয়াবহ এবং গভীরভাবে বিচলিত করার মতো। সে জুয়ায় ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়েছিল। ক্যাসিনোতে সে বিপুল পরিমাণ টাকা হারিয়েছিল। তার প্রায় পুরো বেতনই এই ধ্বংসাত্মক অভ্যাসে নষ্ট হয়ে গিয়েছিল। তার আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। আর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল একটি বিষয়। তার স্ত্রী তখন গর্ভবতী, কিন্তু তার এই গোপন জীবন সম্পর্কে তার স্ত্রী কিছুই জানত না। দ্রুত টাকা জোগাড় করার জন্য সে একটি পরিকল্পনা করে, নির্মম, নিষ্ঠুর এক পরিকল্পনা। সে দম্পতিকে ভালো করেই চিনত, তাদের দৈনন্দিন রুটিন, তাদের বিশ্বাস, তাদের সরলতা সব কিছুই তার জানা ছিল, আর সে সেই বিশ্বাসকেই অস্ত্র হিসাবে ব্যবহার করে। পুলিশকে সে এরপর যা জানায় তা শুধু তদন্ত কর্মকর্তাদের নয়, পরে এই ঘটনা শোনা প্রত্যেক মানুষকেই স্তম্ভিত করে দেয়। তখন রঘুনন্দন ইতিমধ্যেই জুয়ায় বড় অঙ্কের টাকা হারিয়ে ফেলেছিল। সে ভারী ঋণের বোঝায় ডুবেছিল, কিন্তু সে তার স্ত্রীকে কিছুই বলেনি। বাইরে থেকে সে স্বাভাবিক আচরণ করত, প্রতিদিন অফিসে যাওয়া, বাড়ি ফেরা, সব কিছু যেন ঠিকঠাক চলছে। কিন্তু ভেতরে ভেতরে সে আতঙ্কে ভুগছিল। যখনই ঋণদাতারা ফোন করত সে ভয় পেয়ে যেত, কি করবে বুঝতে পারছিল না। একসময় সে ভাবল ব্যাংক থেকে ঋণ নিয়ে চুপচাপ জুয়ার দেনা শোধ করে দেবে, যাতে কেউ, এমনকি তার স্ত্রীও, কখনো কিছু জানতে না পারে। কিন্তু যখন সে ব্যাংকে ঋণের জন্য আবেদন করল, ব্যাংক সরাসরি না করে দিল। সেই মুহূর্তেই সত্যিকারের ভয় তাকে গ্রাস করল। সে বুঝতে পেরেছিল খুব শিগগির টাকা জোগাড় করতে না পারলে ঋণদাতারা তাকে খুঁজতে চলে আসবে। ভয় আর হতাশায় ডুবে সে মরিয়া হয়ে বেরোনোর পথ খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে একদিন চেন্নুলতা ও তার স্বামীর বাড়িতে যাওয়ার কথা। তারা তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল, আন্তরিকভাবে আপ্যায়ন করেছিল। সে লক্ষ্য করেছিল বাড়িতে সোনার গয়না আছে, কিছু নগদ টাকাও আছে। আর ওয়েন্নার মা, যিনি ভারত থেকে এসেছিলেন, তিনিও প্রচুর সোনার গয়না পরতেন। রঘুনন্দন সেই বাড়িটিকেই টার্গেট বানায়, সেই মানুষগুলোকে যারা একসময় তাকে হাসি মুখে স্বাগত জানিয়েছিল। পরে পুলিশের কাছে নিজের বক্তব্য দিতে গিয়ে সে দাবি করে তার উদ্দেশ্য কাউকে আঘাত করা বা হত্যা করা ছিল না। তার পরিকল্পনা ছিল শুধু শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা, আর সুযোগ পেলে কিছু সোনা বা নগদ টাকা নিয়ে নিজের ঋণ শোধ করা। 2012 সালের 22 অক্টোবর ইয়ান্ডামুরি পালো হুডি পরে মার্কুইস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভেন্না পরিবারের ফ্ল্যাটে যায়। সেদিন যখন সে তাদের বাড়িতে পৌঁছায়, 61 বছর বয়সী সত্যবতী ভেন্না, ছোট্ট সান্ধির দিদা, দরজা খুলেছিলেন। সে হেসে বলেছিল, আমি রঘুনন, আপনারা যে পার্টি করেছিলেন সেখানে দেখা হয়েছিল, আমিও অন্ধ্রপ্রদেশের। বিশ্বাস করে সত্যবতী ভেন্না তাকে ভেতরে ঢুকতে দেন। কিন্তু ভেতরে ঢুকেই সে তার আসল রূপ দেখায়। সে হুমকি দেয়, টাকা ও সোনা দাবি করে, তারপর ছোট্ট সানভিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সত্যবতী ভ্যান্না বাধা দিয়ে বলেন, তুমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে না। এরপর ধস্তাধস্তি শুরু হয়। ভয় আর রাগের মাথায় রঘুনন্দন একটি ছুরি বের করে সত্যবতী ভ্যান্নার গলায় আঘাত করে। তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। রঘুনন্দন দ্রুত সানভিকে কাপড়ে জড়িয়ে একটি ব্যাগে ভরে দৌড়ে বেরিয়ে যায়। সানভি কাঁদতে শুরু করলে সে তার মুখে কাপড় গুজে দেয় যাতে শব্দ না হয়। নিজের বাড়ির দিকে হাঁটার সময় আবারও ছোট্ট সানভি কাঁদতে শুরু করে। সে আবার আতঙ্কিত হয়ে পড়ে। এবার নিশ্চিত করার জন্য যে সে চুপ থাকবে, আরও একটি কাপড় তার মুখে গুজে দেয়। সে ভাবেনি, অথবা হয়তো ভাবলেও গুরুত্ব দেয়নি, যে এতে সানভি শ্বাস নিতে পারবে না। তার হাতে ব্যাগ নিয়ে সে দৌড়াতে থাকে। বাড়ি ছাড়ার আগেই সে মুক্তিপণের চিঠি দেখে গিয়েছিল, স্পষ্টভাবে লিখে কোথায় টাকা পৌঁছে দিতে হবে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় হঠাৎ কিছু একটা তার হৃৎস্পন্দন থামিয়ে দেয়। চারপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ছোট্ট সানভি আর কোনো শব্দ করছে না। সে দ্রুত এক নির্জন কোণে থামে, ব্যাগ খুলে দেখে, আর যা সে দেখল তা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। শিশুটি আর শ্বাস নিচ্ছিল না। সে শ্বাসরোধে মারা গিয়েছিল। ভয় আর অপরাধবোধে জমে গিয়ে রঘুনন্দন বুঝতে পারে সে এমন এক ভুল করে ফেলেছে যা আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। আতঙ্কে সে ব্যাগটি একটি জিমের কাছে ফেলে রেখে আসে, আশা করে কেউ তার সঙ্গে এই ঘটনার যোগসূত্র খুঁজে পাবে না। যা শুরু হয়েছিল টাকার জন্য অপহরণের পরিকল্পনা হিসেবে,
তা শেষ হলো এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। সানভিকে মৃত অবস্থায় দেখে সে বুঝেছিল এখন আর মুক্তিপণ চাওয়ার কোনো মানে নেই, তাই সে পালিয়ে যায়। পরে জিমের এক কর্মচারী অস্বাভাবিক সেই ব্যাগটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশের তৎপরতা ও বুদ্ধিমত্তার কারণে শেষ পর্যন্ত রঘুনন্দন ধরা পড়ে। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো যুক্তরাষ্ট্র স্তম্ভিত হয়ে যায়, বিশেষ করে পেনসিলভেনিয়ার ভারতীয় সম্প্রদায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না পরিচিত একজন মানুষ এমন ভয়ঙ্কর কাজ করতে পারে। ঘটনাটি সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। কমিউনিটির বহু মানুষ ভেঙে পড়েন এবং কঠোরতম শাস্তির দাবি তোলেন। সম্পূর্ণ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড ঘোষণার পরইটা কার্যকর হয় না। সেখানে আপিল, আইনি প্রক্রিয়া, গভর্নরের সিদ্ধান্ত সহ নানা ধাপ ও বিলম্ব থাকে। ফলে সাজা বহাল থাকলেও কার্যকর হতে অনেক সময় লেগে যায়। আজও সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের সারিতে অপেক্ষা করছে। ভেঙ্কটা ও চেন্নুলতা কখনো কল্পনাও করেননি নিজেদের দেশের নিজেদের পরিচিত একজন মানুষ, যাকে তারা প্রায় পরিবারের মতোই দেখতেন, সেই তাদের সঙ্গে এমন ভয়াবহ বিশ্বাসঘাতকতা করতে পারে। এই ঘটনা আমাদের শেখায় রং বদলানোর ক্ষেত্রে মানুষ কখনো কখনো গিরগিটির থেকেও অনেক এগিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর মন্তব্য দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।